সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। কুমিল্লার মুরাদনগরে ছেলে মেয়ে সহ মাকে পিটিয়ে হত্যার অভিযোগ, অতিরিক্ত পুলিশ মোতায়েন। লালমনিরহাটে চাঁদাবাজির দায়ে দুজনকে 1 মাসের সাজা, ছাড়িয়ে নিতে পাটগ্রাম থানায় হামলা। মৌলভীবাজার দিয়ে 48 জনকে বিএসএফ এর পুশিন, যাচাই বাছাই শেষে স্বজনদের কাছে হস্তান্তর। কুমিল্লার মুরাদনগরে 2 সন্তান সহ মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার বাঙ্গুরা থানার আকুপুর ইউনিয়নের কড়াইবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন রুবি বেগম, তার ছেলে রাসেল ও মেয়ে জোনাকি আক্তার। স্থানীয়রা জানান, রুবি এবং তার ছেলে মেয়েরা মাদক কারবারের সাথে জড়িত। এর জেরে এলাকার লোকজনের সঙ্গে তাদের বিরোধ তৈরি হয়। বৃহস্পতিবার সকালে ওই বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। তারা রুবি আক্তার, রুমা এবং রাসেলকে পিটিয়ে এবং কুপিয়ে গুরুতর আহত করে। পরে 3 জনই মারা যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন সহকর্মী শাকিল মোল্লা। সবশেষ তথ্য জানবো তার কাছ থেকে। শাকিল, 3 জনকে পিটিয়ে হত্যার বিষয়ে পুলিশ কি বলছে? এখন পর্যন্ত কি কোনো মামলা হয়েছে এই বিষয়ে? নিহতদের স্বজনদের কারো বক্তব্য কি পেয়েছেন? আমরা এই এলাকায় এসে স্থানীয়দের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি, আসলে গত 4-5 দিন আগে রুবির ছেলে একটি মোবাইল চুরি করে নিয়ে আসে। সেই ঘটনায় একটি বৈঠক হয়েছিল। সেই বৈঠকে আসলে কোনো মীমাংসা হয়নি মোবাইল চুরির বিষয়টি, যেই কারণে কিন্তু নতুন করে আবার এই এলাকার লোকজন কিন্তু উত্তেজিত হয়। এর আরেকটি তথ্য আপনাকে দিয়ে রাখি, এই রুবির বিরুদ্ধে কিন্তু চুরি, ছিনতাই, মাদক এবং অস্ত্র সহ প্রায় 82টি মামলা রয়েছে। বিভিন্ন সময় এটি কিন্তু আমাদেরকে পুলিশ, মুরাদনগর থানা পুলিশ এসে জানিয়েছে। সকাল 7:30টার দিকে কিন্তু এই রুবির বাড়িতে স্থানীয়রা হামলা চালায় এবং এক পর্যায়ে কিন্তু তাদেরকে পিটুনি দিয়ে ঘটনাস্থলে কিন্তু রুবি এবং তার 2 সন্তানকে হত্যা করা হয় এবং অপর একজনকে কিন্তু গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ আগে কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি যেমনটি বলছিলেন গণমাধ্যম কর্মীদেরকে, নেওয়াটা আসলে সেটা সমীচীন নয়। আমরা রবির পরিবারের সাথে কথা বলেছেন যে এই ঘটনা একটি মামলা কিন্তু প্রক্রিয়াধীন রয়েছে। অপরদিকে এই এলাকায় রবির এই বাড়িতে কিন্তু উৎসব জনতার ভিড় রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আমরা যখন ঘটনাটি ঘটেছে তখন কিন্তু উত্তেজিত জনতা রবির বাড়িতে কিন্তু ব্যাপক ভাঙচুরের ঘটনা কিন্তু ঘটিয়েছে। সব মিলে বলা যায় যে আকুপুর ইউনিয়নের পরিবারী এলাকাতে রুবির বাড়ির আশেপাশে কিন্তু থমথমে পরিবেশ বিরাজ করছে। আইন শৃঙ্খলা যেন অবনতি না হয় সেজন্য কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি র্যাবের একটি দল কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সবশেষ। ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী শাকিল মোল্লা। চাঁদাবাজির অভিযোগে 2 জনকে আটক করাকে কেন্দ্র করে লালমনিরহাটের পাটগ্রাম থানা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় পুলিশ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের নেতা সহ অন্তত 25 জন আহত হয়েছেন। বুধবার রাত 10:30টার দিকে এই সংঘর্ষ হয়। স্থানীয়রা জানান, পাথরবাহী গাড়িতে চাঁদাবাজির অভিযোগে 2 জনকে আটকের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতে বসিয়ে তাদের 1 মাস বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে তাদের থানায় নিয়ে এলে স্থানীয় কয়েকজন থানা ঘেরাও করে। এক পর্যায়ে তারা থানা লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে এবং থানার ভেতরে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রথমে লাঠিচার্জ করে, পরে ফাঁকা গুলি ছোড়ে। এ সময় উভয় পক্ষের অন্তত 25 জন আহত হয়। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লালমনিরহাটে পাথর ও বালুবাহী গাড়ি থেকে বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। গতরাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে তিনি এই স্ট্যাটাস দেন।
এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও ট্যাগ দেন তিনি। পোস্টে সার্জিস লেখেন, পাথর ও বালুবাহী গাড়ি থেকে 500 থেকে 1000 টাকা চাঁদাবাজি করা হচ্ছে। চাঁদাবাজির অভিযোগে পাটগ্রামের ইউএনও 2 জনকে শাস্তি দেন। পরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা থানায় হামলা চালিয়ে চাঁদাবাজদের ছিনিয়ে নিয়ে যায়। সার্জিস বলেন, এভাবে বিএনপি নেতাকর্মীরা চাঁদাবাজি ও লুটপাট করলে সংস্কার কিভাবে সম্ভব হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা নীলফামারীতে পৌঁছেছে। বৃহস্পতিবার দুপুরে সৈয়দপুরে শহীদ সাজ্জাদের কবর জিয়ারতের মাধ্যমে তৃতীয় দিনের কর্মসূচি শুরু হয়। এরপর এনসিপির নেতারা সৈয়দপুরের বিহারী ক্যাম্প পরিদর্শনে যান এবং স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করেন। সৈয়দপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ শেষে পদযাত্রাটি অগ্রসর হয় নীলফামারী সদরের দিকে। পদযাত্রায় এনসিপির নেতারা বিচার ব্যবস্থা সংস্কার, সংবিধান সংশোধন সহ নানা জাতীয় ইস্যুতে জনগণের মতামত শুনছেন। দলটির দাবি, এই গণসংলাপ ভবিষ্যতের একটি সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনে সহায়ক ভূমিকা রাখবে। মৌলভীবাজার সীমান্ত দিয়ে আবারও পুশিন করল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার ভোরে বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্ত দিয়ে অন্তত 48 জন বাংলাদেশিকে পুশিন করা হয়। তাদের মধ্যে 15 জন পুরুষ, 15 জন নারী এবং 18 শিশু। বিজিবি জানায়, 6 মাস থেকে 17 বছর আগে চিকিৎসা ও কাজের উদ্দেশ্যে তারা ভারতে গিয়েছিলেন। এ নিয়ে মৌলভীবাজার জেলায় পুশিনের ঘটনায় মোট 463 জনকে আটক করেছে বিজিবি। এর মধ্যে বড়লেখা অঞ্চল থেকে আটক হন 341 জন। আটককৃতদের পরিচয় নিশ্চিত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে। আকাশমণি ও ইউক্যালিপটাস গাছ পরিবেশের জন্য ক্ষতিকর হওয়ায় সরকার এই গাছ রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ করেছে। এমন সিদ্ধান্ত দেশের মাঠ পর্যায়ে বাস্তবায়নে সারা দেশের মতো নওগাঁর নার্সারিগুলোতে আকাশমণি ও ইউক্যালিপটাস চারা ধ্বংস কার্যক্রম শুরু করেছে কৃষি বিভাগ। বৃহস্পতিবার রানীনগর উপজেলার 4টি নার্সারিতে আকাশমণি ও ইউক্যালিপটাস চারা কেটে ধ্বংস করা হয়। এ সময় বাড়ির আশপাশে কিংবা ফসলের জমির আইল দিয়ে রোপণ করা বড় বড় আকাশমণি ও ইউক্যালিপটাস গাছের ক্ষতিকর প্রভাব সম্পর্কে স্থানীয়দের সচেতন করা হয় এবং দ্রুত নিজ দায়িত্বে গাছগুলো কেটে ফেলার পরামর্শ দেওয়া হয়। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। কৃত্রিম সংকট তৈরি করে চালের দাম বাড়ানোর সিন্ডিকেট ভাঙতে সরকারের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ভাতের পাতে স্বস্তি ফেরাও স্লোগানে মানববন্ধন কর্মসূচি পালন করে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যাপ সহ 4টি সংগঠন। এ সময় চালের মূল্য বৃদ্ধি, নিত্যপণ্যের বাজারে কারসাজি ও কৃত্রিম সংকট বন্ধের দাবি জানানো হয়। বক্তারা বলেন, কৃষক ধানের উৎপাদন করলেও মধ্যস্বত্বভোগীরা সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে চালের দাম বাড়িয়ে দিচ্ছে। এছাড়া চালের বাজার নিয়ন্ত্রণে সরকারের তেমন কোনো পদক্ষেপ নেই বলেও অভিযোগ করেন তারা। সকল সিন্ডিকেট ভেঙে চালের দাম নিয়ন্ত্রণ এবং দরিদ্র মানুষের জন্য রেশন কার্ড চালুর দাবি জানান বক্তারা। বান্দরবানের রুমায় সেনাবাহিনীর অভিযানে কুকিচিন ন্যাশনাল আর্মি কেএনএর কমান্ডার সহ 2 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। এতে বলা হয়, রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনা অভিযানে 3টি এসএমজি, 1টি রাইফেল সহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। ভারী বর্ষণের সাথে কক্সবাজারে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু, ম্যালেরিয়া ও করোনার প্রকোপ। শুধু জুনেই ম্যালেরিয়ায় মারা গেছে 8 জন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, জনসচেতনতা ছাড়াই সংকট কাটিয়ে ওঠা কঠিন। একদিকে ডেঙ্গু, অন্যদিকে ম্যালেরিয়া, এর মাঝে চোখ রাঙাচ্ছে করোনাও। একই সময়ে এই 3টি সংক্রামক রোগের হানায় হিমশিম খাচ্ছে কক্সবাজারের স্বাস্থ্য বিভাগ। প্রচন্ড মাথা ব্যথা, জ্বর নিয়ে কক্সবাজারের বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। ম্যালেরিয়া, ডেঙ্গু হয় বলে কালকে ডাক্তারের কাছে নিয়ে পরীক্ষা দিয়ে দেখছি ডেঙ্গু ধরা গেছে। আছে মোটামুটি, কেন গায়ে একটু ব্যথা আছে। সময়ে সাধারণত ম্যালেরিয়া, ডেঙ্গু এগুলো বাড়তে থাকে।
সমানতাক্রমে এখানে কিছু ম্যালেরিয়া রোগী কিছু বাড়ছে আর কিছু আবার ডেঙ্গু রোগী বেড়েছে। শুধু জুনে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে অন্তত 974 জন। ডেঙ্গুতে এখনো কেউ মারা না গেলেও গত মাসে ম্যালেরিয়ায় প্রাণ হারিয়েছেন 8 জন। তাদের 6 জনই রোহিঙ্গা। আক্রান্তদের অনেকেই বান্দরবান, নাখাংছড়ি সহ বিভিন্ন পাহাড়ি এলাকায় বেড়াতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন। গায়ে জ্বর, মাথা ব্যথা আর পেট ব্যথা আর কি। পরীক্ষার মধ্যে ডেঙ্গু পাইছি। এদিকে করোনা আক্রান্ত হয়ে 16 জন হাসপাতালে ভর্তি আছেন, যাদের 11 জনই রোহিঙ্গা। এর মধ্যে ডেঙ্গুটা আবার হোস্টেসে অ্যাবডোমেনে বেশি, কারণ ওখানে একটা ক্রাউডেড এলাকা, মানুষজন বেশি, মশা কামড়ার সুযোগ বেশি পায়, সেজন্য ওখানে একটু ডেঙ্গু বেশি। তবে ডেঙ্গুতে কোনো মৃত্যু নেই এবং ডেঙ্গু রোগী প্রতিদিন আমাদের সদর হাসপাতালে 7-8 জন 10 জন করে ভর্তি হচ্ছে। স্বাস্থ্য বিভাগের দাবি, মশক নিয়ন্ত্রণে মশারি বিতরণ, সচেতনতামূলক প্রচারণা এবং ম্যালেরিয়া আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে পরীক্ষা করা হচ্ছে। এছাড়া করোনা মোকাবিলায় কক্সবাজার সদর হাসপাতালে গঠন করা হয়েছে 9 সদস্যের রেড টিম। দীপ্ত, বার্তাকক্ষ। জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফায় নবম দিনের মতো সংলাপ অনুষ্ঠিত হয়েছে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। এই বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি সহ অন্তত 30টি রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। দিনের এজেন্ডার মধ্যে ছিল রাষ্ট্রপতির ক্ষমা, বিচার বিভাগ পৃথকীকরণ ও জরুরি অবস্থা ঘোষণার মতো ইস্যু। সূচনা বক্তব্যে কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বলেন, গত 53 বছরে রাষ্ট্র সংস্কার বিষয়ে আলোচনার কোনো সুযোগ হয়নি। সংগ্রাম ও আত্মত্যাগের বিনিময়ে অবশেষে সেই সুযোগ তৈরি হয়েছে। তাই একে কাজে লাগিয়ে একটি কল্যাণমূলক রাষ্ট্র তৈরিতে সকল রাজনৈতিক দলকে ঐক্যমত্যে পৌঁছানোর আহ্বান জানান তিনি। প্রায় 20টির মতো বিষয় আছে যেগুলি নিয়ে আমাদের কথা বলতে হবে এবং সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, যেগুলিকে আমরা মনে করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র বিশেষে আমরা এগুলিকে মনে করে বিবেচনা করি। তো আমরা প্রতিদিনই বিভিন্ন বিষয়ের প্রাথমিক আলোচনার জায়গাগুলো উপস্থাপন করছি। গত বছরের 5 আগস্ট রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যার মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষ। আদেশের জন্য আগামী 14 জুলাই নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে আলোচিত এই মামলায় গত 29 জুন ডিএমপির পলাতক সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করে প্রসিকিউশন। শুনানির জন্য বৃহস্পতিবার কনস্টেবল সুজন সহ 4 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলার অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করেন সব আসামিরা। পরে অভিযোগ গঠনের শুনানি শেষে আদেশের জন্য দিন ধার্য করে ট্রাইব্যুনাল। এই ধরনের অ্যাট্রোসিটির সূত্রপাত হয়েছিল 14 জুলাই, মূলত যেই দিন তিনি গণভবনে প্রেস ব্রিফিংয়ে আন্দোলনকারীদেরকে রাজাকারের বাচ্চা এবং রাজাকারের নাতিপুতিদের সাথে তুলনা করেছে। আমরা বিশ্বাস করি যে চার্জ ফ্রেম করার মতো যথেষ্ট উপাদান আছে এবং ডিসচার্জ করার মতো কোনো উপাদান নাই। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় টেলিকম নীতিমালা প্রণয়নের পক্ষে নয় বিএনপি। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে টেলিকম নীতিমালা প্রণয়ন সমীচীন হবে না। আমরা সরকারকে জানাই, অংশগ্রহণমূলক আলোচনা করার পর নীতিমালা চূড়ান্ত করেন। বিশেষ করে সামনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিবেচনায় রেখে এই ধরনের একটি জাতীয় গুরুত্বপূর্ণ নীতিমালা এ সময়ে একতরফাভাবে প্রণয়ন করা সমীচীন হবে না বলে বিএনপি বিশ্বাস করে। সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেতা নাইমুর রহমান দুর্জয়ের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার রাজধানীর লালমাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, দুর্জয়ের বিরুদ্ধে 2টি মামলা রয়েছে এবং এ সংক্রান্ত তদন্ত চলছে। এর আগে দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের 3 অক্টোবর আদালত নাইমুর রহমান দুর্জয় ও তার স্ত্রী ফারহানা রহমানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করে। দুদকের অভিযোগে বলা হয়, দুর্জয় ক্ষমতার অপব্যবহার করে নিয়োগ, বাণিজ্য, সরকারি অর্থ আত্মসাৎ এবং পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। নাইমুর রহমান দুর্জয় আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মানিকগঞ্জ 1 আসন থেকে 2014 ও 2018 সালে সংসদ সদস্য নির্বাচিত হন। আশুরাকে কেন্দ্র করে কোনো নিরাপত্তার ঝুঁকি নেই।
সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আশ্বস্ত করেছেন ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সারওয়ার। বৃহস্পতিবার রাজধানীর লালবাগে হোসেনি দালান ইমামবাড়া পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সকল অনুষ্ঠান স্থলের প্রবেশ মুখে আর্চওয়ে গেট স্থাপন, হ্যান্ডহেল্ড মেটাল ডিটেক্টর দ্বারা তল্লাশির ব্যবস্থা করা হয়েছে এবং আগত সকলকেই তল্লাশির মধ্য দিয়ে অনুষ্ঠানস্থলে বা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে। বিশ্ববাজার ধরতে সেমিকন্ডাক্টর শিল্পে বিনিয়োগ বাড়ানোর দিকে নজর দিচ্ছে বাংলাদেশ। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, এই শিল্পে $1 বিলিয়ন বিনিয়োগ হতে পারে, সেজন্য দরকার হবে দেশের কর্মীদের প্রশিক্ষিত করা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিনিয়োগ উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ ইকোনমিক জোন বেজার যৌথ উদ্যোগে আয়োজিত এই সংবাদ সম্মেলনে আশিক চৌধুরী বলেন, বিশ্ববাজারে সেমিকন্ডাক্টর খাত খুবই সম্ভাবনাময়। এই শিল্পের বিকাশে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিচ্ছে সরকার। আমাদের ন্যাশনাল এফডিআই জন্য যে আমরা হিটম্যাপ করেছিলাম বিডা থেকে, সেখানেও কিন্তু সেমিকন্ডাক্টরকে আমরা একটা ফোকাস ইন্ডাস্ট্রি হিসেবে রেখেছিলাম, যে সেক্টরে আমরা মনে করছি যে বাংলাদেশের সম্ভাবনা রয়েছে। এবং তার একটা মূল কারণ হচ্ছে যে আমাদের যেই ইয়াং ওয়ার্কফোর্স আছে, যারা অনেকেই আসলে এখন গ্লোবালি কানেক্টেড, তারা অনলাইনেই অনেক কিছু শিখে ফেলেন এবং তাদের ইচ্ছাটাও আছে। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালির কাছে 65 জন আরোহী একটি নৌকা ডুবে গেছে। এখন পর্যন্ত 4 জনের মরদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। বুধবার রাতে জাভা দ্বীপের পূর্ব উপকূল থেকে বালি যাওয়ার পথে নৌকাটি ডুবে যায়। বৃহস্পতিবার ভোরে 4 জনের মরদেহ উদ্ধার হয়। নৌকা পরিচালনা কর্তৃপক্ষ জানিয়েছে, ডুবে যাওয়ার কিছুক্ষণ আগে বাহনটিতে ইঞ্জিনের সমস্যা দেখা দেয়। ইন্দোনেশিয়া অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত একটি রাষ্ট্র, এই কারণে ফেরি চলাচলই এখানে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার অন্যতম উপায়। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সংস্থাটির কার্যক্রম পুরোপুরি বন্ধের কথা জানায়। এর আগে গত মার্চে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ইউএসএআইডির 83% কর্মসূচি বাতিল করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব চুক্তিতে কয়েক দশক ধরে $1 বিলিয়ন ব্যয় হলেও বেশিরভাগ ক্ষেত্রেই তা মার্কিন জাতীয় স্বার্থের পরিপন্থী ছিল বলে উল্লেখ করেন রুবিও। কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের প্রধানকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই আহ্বান জানান সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে। খেলার খবর, এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করা ক্যারিয়ারের সেরা অর্জন বলে জানান বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক আফরিদা খন্দকার। আর ঋতুপর্ণা চাকমা জানান, শেষ ম্যাচ জিতে উৎসব করতে চান তারা। এই যোগ্যতা অর্জনকে আরও বহুদূর এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন বাঘিনীরা। ক্যাপ্টেন হিসেবে সবচেয়ে বড় যায় এটাই, আর আমার ছোট্ট ক্যারিয়ারে এটাই সর্বশ্রেষ্ঠ ম্যাচ। মায়ানমারের সাথে আমরা জিতছি, এটা আমাদের টার্গেট ছিল, এই টার্গেট নিয়ে আমরা আসছি। স্মরণীয় হয়ে থাকবে, কারণ এর প্রত্যেকবারই আমরা কিন্তু মায়ানমারের সাথে যখন খেলতে আসছি তখন কিন্তু আমরা মায়ানমারের সাথে আমরা জিততে পারি নাই। এই প্রথমবার আমরা মায়ানমারের সাথে জিতেছি, খুব ভালো লাগতেছে। এখনো আমাদের একটা ম্যাচ বাকি আছে, তো ওই ম্যাচটা যদি আমরা ভালো রেজাল্ট করতে পারি অবশ্যই আমরা সেলিব্রেট করব। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। কুমিল্লার মুরাদনগরে ছেলে মেয়ে সহ মাকে পিটিয়ে হত্যার অভিযোগ, অতিরিক্ত পুলিশ মোতায়েন। লালমনিরহাটে চাঁদাবাজির দায়ে 2 জনকে 1 মাসের সাজা, ছাড়িয়ে নিতে পাটগ্রাম থানায় হামলা। মৌলভীবাজার দিয়ে 48 জনকে বিএসএফের পুশিং, যাচাই বাছাই শেষে স্বজনদের কাছে হস্তান্তর। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ দেখবেন সন্ধ্যা 6:40। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।